বছর তিনেক হলো কলকাতায় থাকি, কাজের সূত্রে। বাড়ি উত্তরবঙ্গে। পুজোর সময়টুকু ছাড়া বাড়িতে সেভাবে ছুটি কাটানো হয়নি। আসলে 1-2 দিনের ছুটি নিয়ে গিয়ে আবার ফিরে আসা এক সাংঘাতিক ব্যাপার। বেসরকারি কোম্পানি বলে 2 দিনের বেশি ছুটিও দিতে চাইতো না। তাই শেষে এক প্রকার বাধ্য হয়েই কাজটা ছেড়ে দিলাম। সিদ্ধান্ত নিলাম বাড়িতে গিয়ে বাবার পৈতৃক ব্যবসায় হাত দেব। তাছাড়া কিছুদিন ধরে বাবার শরীরটাও ভালো যাচ্ছিল না। সবাইকে স্বাগত জানাই সুমন গল্পকথক চ্যানেলের আরও একটি নতুন গল্পের আসরে। আজ আমরা শোনাতে চলেছি মনিকা সরকারের লেখা ভূতের গল্প চাপাডাঙ্গা হল্ট। গল্পের সূত্রধার ও পাঠে আমি সুমন। শুরু হচ্ছে আজকের গল্প পাঠ মনিকা সরকারের লেখা ভূতের গল্প চাপাডাঙ্গা হল্ট। এবার বাড়ি ফেরার পালা। আগে থেকে টিকিট কাটা হয়নি কোম্পানি থেকে ছাড়বে কিনা সে কথা ভেবে, যদিও শেষ পর্যন্ত ছেড়েছে। সময় খুব কম, তাই আর রিজার্ভ সিট পেলাম না। জেনারেল বগির একটা কোনার সিটই বরাদ্দ করলো অদৃষ্ট আমার জন্য। প্রায় 1 ঘন্টা লেটে ট্রেন ছাড়তে ছাড়তে রাত 10:30 বাজল। মেসের এক কলিগ কাম বন্ধু রুটি আর ছোলার ডাল প্যাক করে দিয়েছিল রাতের খাবারের জন্য। তাই খেয়ে নিয়ে চাদর মুড়ি দিয়ে সিটে বসেই একচোট ঘুমানোর চেষ্টা করলাম। ঘুম ভাঙল ট্রেনের হুইসেলে। স্টেশনে দাঁড়িয়েছে। হঠাৎ ভীষণ জল তেষ্টা পেল। ব্যাগ হাতড়ে পেলাম একটি খালি বোতল, তাতে 1 বিন্দুও জল নেই। বোতলে জল ভরে নিতে হবে ভেবে স্টেশনে নামলাম ঘুম ঘুম চোখে। প্রায় অর্ধেক বোতল জল ভরেছি। হঠাৎ পিছন ফিরে দেখি ট্রেন ছাড়ছে। দৌড়ে ট্রেন ধরতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেলাম। চোখ তুলে তাকিয়ে দেখি বগের শেষ বিন্দুটা আস্তে আস্তে মিলিয়ে গেল। কিছুক্ষণ পর ধাতস্থ হয়ে স্টেশনারি একটা বেঞ্চে বসলাম। স্টেশন পুরো ফাঁকা, কোনো যাত্রী বা নিদেন পক্ষে কোনো কর্মচারীও চোখে পড়ল না। শুধু তাই নয়, স্টেশনে যেরকম আলো থাকা দরকার সেরকম এখানে নেই। সব মিলিয়ে কেমন যেন একটা গুমোট পরিবেশ। আলো আধারিতে চোখে পড়ল একটা নেম প্লেট, যাতে লেখা আছে চাপাডাঙ্গা হল্ট। বুঝলাম এটাই স্টেশনের নাম। ট্রেনে পড়ে রয়েছে আমার 2টো ব্যাগ ভর্তি লাগেজ। সেগুলোর কথা ভেবে মনটা খুব খারাপ হয়ে গেল। পকেট থেকে মোবাইলটা বের করলাম, এর পরের ট্রেন কখন আছে সেটা একবার দেখে নেবার জন্য। আশ্চর্য হলাম, মোবাইলে একটুও নেটওয়ার্ক নেই। আমার এর পরের পদক্ষেপ কি হবে তা ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছিলাম জানা নেই। এত টেনশনের মধ্যেও কি করে ঘুমোলাম সেটাই ভাববার বিষয়। কতক্ষণ ঘুমিয়েছি জানি না। ঘুম ভাঙল লোকজনের চেঁচামেচিতে। যে স্টেশন চত্বর এতক্ষণ নির্জন ছিল, কোনো কাকপক্ষীর অস্তিত্বরও টের পাওয়া যায়নি, সেখানেই এখন আলোর রোশনাই আর শয়ে শয়ে লোকজন। সবাই যে যার মতো ব্যস্ত ট্রেন ধরার তাড়ায়। কিছুক্ষণের মধ্যেই ঝড়ের গতিতে একটা এক্সপ্রেস ট্রেন স্টেশনে ঢুকলো। অনেক চেষ্টা করেও ট্রেনের নাম বা নম্বর কোনোটাই ঠাউর করতে পারলাম না। মিনিট 2-3 মধ্যেই ট্রেনটি যেমনই ঝড়ের গতিতে এসেছিল তেমনই ঝড়ের গতিতেই সব যাত্রী নিয়ে চলে গেল। সব কিছু এত তাড়াতাড়ি ঘটল, কোনো কিছুই সঠিকভাবে মেলাতে পারলাম না। শুধু খেয়াল করেছিলাম ঠিক আগের মতো নির্জনতা নেমে এসেছিল স্টেশন চত্বরে। কিছুক্ষণ পরে দেখলাম দূর থেকে একজন মানুষ হাতে টর্চ নিয়ে এগিয়ে আসছে আমার দিকে। উনি কাছে এসে জানতে চাইলেন কিভাবে এখানে এসে পড়লাম। উনি এখানকারই স্টেশন মাস্টার নবীনবাবু। সব কিছু জানানোর সঙ্গে সঙ্গে কিছুক্ষণ আগের ঘটে যাওয়া ঘটনার কথাটাও ওনাকে জানালাম। সব শুনে উনি শুধু একটু মুচকি হেসে বলেছিলেন, বেঁচে গেছো ওই ট্রেনে চাপনি, তাহলে ভুল সময়ে ভুল জায়গায় চলে যেতে। যাই হোক, সেদিন রাতটা ওখানে কাটিয়েই পরদিন ট্রেন ধরে বাড়ি ফিরে এসেছি। কিছুদিন পর বাবাকে সেদিনকার ঘটনা বলছিলাম। বাবা বললেন, প্রায় 40 বছর আগের কথা। সেই সময় এই চাপাডাঙ্গা হল্ট ছিল বেশ জমজমাট একটি স্টেশন। এখান থেকে দূরপাল্লার ট্রেন ধরতে বহু লোক আসত। 1984 সালের জানুয়ারি মাস। সে সময় স্টেশনের কর্মকর্তা ছিলেন
নবীন চক্রবর্তী খুব ভালো মানুষ ছিলেন। একদিন মাঝরাতের একটি উত্তরবঙ্গগামী একটি ট্রেন অ্যাক্সিডেন্ট করে স্টেশনে থাকা বহু মানুষ মারা পড়ে, সঙ্গে নবীন চক্রবর্তীও মারা যান। তারপর থেকে সেখানে রাতের দিকে 2-1 মিনিটের বেশি কোনো ট্রেন দাঁড়ায় না। সেই বিখ্যাত চাপাডাঙ্গা হল্ট এখন ভুতুড়ে হিসেবে বেশ খ্যাত। মনে একটা খটকা বাসা বাঁধল। আচ্ছা, এই নবীন চক্রবর্তী সেই নবীনবাবু নয় তো? এখানেই শেষ হচ্ছে মনিকা সরকারের লেখা ভূতের গল্প চাপাডাঙ্গা হল্ট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আপনারা যদি ভিডিওটি আমাদের পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে একটি লাইক ও ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।